হ্যালো প্রিয় স্টুডেন্ট, আজকে আমার লাইফে আমি আমার লাইফের কিছু ঘটনা এবং আমি কিভাবে পড়াশোনা করেছি সেই কথাগুলো বলবো। তবে লাইফে খুব কষ্ট করেছি চাকরির জন্য, লাইফে অনেক জায়গায় কাজও করেছি। তো আমি প্রথম 2003-এ মাধ্যমিক পাস করি, তারপরে এইচএস পাস করি, তারপরে আর পড়তে পারিনি, বাড়ির আর্থিক অবস্থার জন্য পড়তে পারিনি। তো মা কি বলতো যে একটা হাতের কাজ শিখ। হাতের কাজ শেখার জন্য আমি গাড়ি চালানোর জন্য একদিন গাড়ি চালানো শিখতে গেছিলাম, কার্পেন্টারের কাজ করতে গেছি, দোকানে কাজ করেছি, একদিন দুদিন মন টিকতো না, চলে আসতাম। তো মা চিন্তা করতো কি করবি বড় হলে, তো কিছু করতে পারছে না, যেখানে যাচ্ছে চলে আসছে। তারপরে কি করলাম, মা আমাকে বললো তাহলে তোর মামার সাথে চলে যা বিহারে, ভাগলপুরে হাতুড়ে ডাক্তার, যে মোটামুটি হাতের কাজ শিখেছে সেই ডাক্তারি, সেখানে গিয়ে একটু প্র্যাকটিস কর, তারপর দোকান খুলিস। সেখানে চলে গেলাম, সেখানে মোটামুটি 1.5 বছর থাকলাম। তারপরে আর থাকতে পারিনি, কারণ মামা তখন বিয়ে করেছিল না, তখন খুব ভালোই ছিলাম, কিন্তু বিয়ের পরে সংসারে মানে হিসাবের মানে ব্যবস্থা চলে আসলো, হিসাব করে চলতে হবে। সকালে অল্প মুড়ি খেয়ে যেতে হবে, 2:30-3টায় এসে খেতে হবে, কষ্ট হতো। তা আমি ওটা দেখতে পারতাম না, আমার সহ্য হতো না। আমি সকালবেলা নিজেই রান্না করতাম, কারণ 1.5 বছর নিজেই রান্না করেছি, মামাকে রান্না করে খেয়েছি। প্রচার করার জন্য হ্যান্ডবিলগুলো ওগুলো বাড়তে গেছি অনেক দূরে দূরে, স্টেশনে, হাটে, বাজারে। তো যখন বিয়ে করলো তখন বলছে যে এখন হিসাব করে চলতে হবে, সকালবেলা মুড়ি খেয়ে যেতে হবে, কিন্তু আমি পারতাম না। আমি নিজে থেকে রান্না করতাম সকালবেলা উঠে, এটা মামির সহ্য হতো না। তো বললো হ্যাঁ আমি থাকতে ওস্তাদি করে এরকম। তো একটা অশান্তি তৈরি হলো। আমি বললাম দেখো, খাওয়া পড়া দিচ্ছে শুধু, পয়সা তো নিচ্ছি না, হাতের কাজ শিখতে এসেছি, তাও তাও যদি খাওয়াতেও যদি কষ্ট করি তাহলে কি করে হবে। 1.5 বছর তো কষ্ট করলামই মামার সাথে একা একা। তো আমি থাকতে পারলাম না, তখন আমাকে বের বের করে দিল ওখান থেকে। আমি মোটামুটি 1.5 বছর পরে যখন বেরোই তখন ভাবি যে আমার লাইফের 1.5 বছর কী করলাম, নষ্ট হয়ে গেল পুরো। বাড়ি আসলাম, বাড়ি এসে বাইরে কাজ করতে গেলাম, ভারতের ভেতরেই বম্বে গেলাম কাজ করতে, বিল্ডিংয়ের কাজ। বম্বে, হরিয়ানায় কাজ করতে গেলাম, বিল্ডিংয়ের কাজ, শপিংয়ের কাজ, শপিং মলে। কোরিয়ার কাজ করলাম দিল্লিতে, রাজস্থানে বিল্ডিংয়ের কাজ করলাম। তো ভারতে মোটামুটি এইভাবে কাজ করে যখন দেখলাম কিছুই হচ্ছে না, সেখানে গিয়ে 4 মাস 5 মাস থাকতে পারতাম, তারপরে বাড়ির কথা মনে পড়তো, চলে আসতাম বাড়িতে। টাকা পয়সা সেরকম জমাতে পারতাম না, কারণ কাজের ছেলেই না আমি। বাইরে গেলে বাড়ির কথা মনে পড়তো, বেশি দিন থাকতে পারতাম না। বাড়ি চলে আসলাম, আবার গেলাম হরিয়ানায় 2-3 বার গেছি আমি। বাড়ি এসে 2 মাস থেকে আবার, কিন্তু কোনো কাজই করতে পারিনি। পয়সা সেরকম দিত না, 2,500-3,000 টাকা দিত সেই সময়, 2005-06। শেষে আমি কী করলাম, না পাসপোর্ট করে বাইরে চলে যাব। তো পাসপোর্ট তো করলাম নদিয়া থেকে, বগুড়া থেকে। সেখানে আত্মীয় বাড়ি আছে, সেখানে গিয়ে পাসপোর্ট করলাম। সেখান থেকে প্রচুর লোক বাইরে যায় কাজে, খোঁজ নিলাম না, বাইরে গেলেও বলে 80,000, 90,000, 1 লাখ টাকা লাগবে। তো ওই টাকাটা কোথায় পাবো? দুঃখ তো পেলাম তখন, যে পাসপোর্ট নয় করলাম, কিন্তু যাবো কী করে। তো ভারতের যে বম্বে যখন কাজে যাই তখন আমি পাসপোর্টটা নিয়ে যাই সাথে করে। যে কোনো জায়গায় গেলে আমি কি পাসপোর্টটা নিয়ে যেতাম সাথে করে। তো ওখানে গিয়ে একদিন বম্বে কাজ করতে করতে, রাজস্থানে কাজ করছি বিল্ডিংয়ের কাজ। তো আমার কাকাতো বোনের দেওর যে, সে ফোন করলো, বিআই কোথায় আছো, পাসপোর্ট আছে কাছে? বলে আছে। শিগগিরই চলে আসো তুমি বম্বে চলে আসো। আমি ওখান থেকে ধরলাম ট্রেন, সরাসরি বম্বে গিয়ে কোম্পানি তখন ফ্রি ভিসা দিচ্ছিল, ফ্রিতে নিচ্ছিল বাইরে, দুবাইতে। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে ফ্রিটাও ক্যান্সেল, বলে এখন 10,000 টাকা করে, 15,000 টাকা করে নিচ্ছে। তবুও ভালো, 15,000 তো কষ্ট করে জোগাড় করে এদিক সেদিক করে দিয়েই দেবো। ওখানে ইন্টারভিউ দিলাম, পাস করলাম, বাড়ি আসলাম। 1 মাস পরে ভিসা আসলো, চলে গেলাম দুবাই। তো ভারতের অনেক জায়গায় কাজ করেছি, কিছুই করতে পারিনি লাইফে। এইভাবে মোটামুটি 5-7 বছর চলে গেল। দুবাই গিয়েও থাকতে পারিনি। 7 মাস থেকে বললাম এখানে এসে আমি কী করছি। ওখানেও সেই ব্রিজের কাজ, কার্পেন্টারির কাজ, আমি কী করছি এগুলো। 16,000-17,000 টাকায় আমি কী করবো লাইফে, কিছুই করতে পারবো না। ওখান থেকে বাড়ি চলে আসলাম। তখন আমাদের মাননীয়া
মুখ্যমন্ত্রী এখন বর্তমানে যিনি মমতা ব্যানার্জি, তিনি যখন রেলমন্ত্রী হন, তো ভাবলাম যে রেলমন্ত্রী হলো যখন তাহলে কিছু করতে পারবে আমাদের জন্য দিদি, এই আশায় আইটিআই ভর্তি হলাম 2010-এ। আমার সেশন হলো 2010-12, তো আইটিআই ভর্তি হলাম। আইটিআই পড়াশোনা করেন, এবার সব কিছু তো ভুলে গেছি, টাচে তো নাই, অনেক কিছু ভুলে গেছি এতদিনে। 2003 থেকে 10, 2005 থেকে 10, অনেক কিছু ভুলে গেছি, পড়া থেকে ডিটাচ। আমি কি করলাম, আবার সেই 6 থেকে শুরু করলাম। কোনগুলো? সায়েন্স গ্রুপটা। কারণ ওই সময় আমার মামাতো ভাই আমাকে বলেছিল, ভাই চাকরি পেতে গেলে সায়েন্স স্ট্রং হওয়া তাড়াতাড়ি। তা আমি কি করতাম, স্কুলে গিয়ে প্র্যাকটিসই করতাম রেলের পড়া প্র্যাকটিস করতাম। 6 থেকে 10 পর্যন্ত কম বেশি যে ম্যাথ সায়েন্সগুলো সেগুলো মোটামুটি কভার করলাম। তো কভার করে যখন আমি 12 সালের সার্টিফিকেট পাই, তখন আমি পরীক্ষা দিই। প্রথম আমি এমনি নন টেকনিক্যাল যেটা, সেটা কলকাতা পুলিশে পাশ করি। ভাইভাতে গিয়ে আমার হয় না, ভাইভাতে গিয়ে আমি বাদ পড়ে যাই। কোনো দুঃখ নেই, খাটছি রেলের জন্য, অসুবিধা নেই। তো আমরা কি করতাম, পড়াশোনা করতাম গ্রুপ স্টাডি। আমাদের গ্রুপে মোটামুটি 10-12 জন ছেলেপেলে ছিল। একটা ঘর ছিল, সেই ঘরটাকে পুরো সাজানো ছিল, চারিদিকে ক্যালেন্ডার, পোস্টার। মানে কেউ যদি শুয়েও থাকে, চোখ কোশ্চেনের দিকে যাবে, বসে থাকলেও কোশ্চেনের দিকে যাবে। ভালো কিছু পেলে সেটাকে ওখানে স্কেচ পেন দিয়ে লিখে রাখতাম, পেন দিয়ে লিখে রাখতাম নতুন কোনো ফর্মুলা। পড়াশোনা গ্রুপে আলোচনা করতাম, যে একটা ম্যাথ না পারলে আরেকজনের হ্যান্ড ওভার করতাম, সে না পারলে আরেকজন, এইভাবে কিন্তু সলভ হতোই, যে করে হোক সলভ হতো। তো গ্রুপ পড়ার একটা নিয়ম, অনেকক্ষণ পড়তে পারবে, হাসি ঠাট্টা সবই হবে। সবসময় লাগাতার কন্টিনিউ তো আর পড়া যায় না, ওর মধ্যে হাসি ঠাট্টা হতে থাকে। দিন ভরে মোটামুটি 16 ঘন্টা 17 ঘন্টা পড়াশোনা চলতো। সকালবেলা 10টা থেকে যেতাম, সন্ধ্যাবেলা 6টায় আসতাম, আবার 8টায় যেতাম, 2টো, 2:30, 3টে কোনো দিন সকাল হয়ে যেত পড়তে পড়তে। কেউ বলতো, ভাই সকাল হয়ে গেছে চল, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে আবার উঠে চলে যেতাম। তো পড়তে পড়তে নাকালের মতো হয়ে গেছিলাম। ওই জন্য আমাদের না গ্রুপ স্টাডির নামটাও দিয়ে দিয়েছিলাম নাকাল ঠেক। মানে পুরো ঠেক একটা শব্দ, যেটা আঞ্চলিক ভাষা, লোকাল ভাষা, নামই দিয়ে দিয়েছিলাম নাকাল ঠেক। মানে সবগুলো চাকরির জন্য নাকাল হয়ে গেছে একেবারে, মরিয়া, যে চাকরি পেতেই হবে এরকম। তো পড়াশোনা করতে গেলে গ্রুপ করতে হবে আর ঘরটাকে সাজাতে হবে। এমন না যে আমি ডায়েরিতে লিখে রাখবো, এটা পেলাম ডায়েরিতে লিখে রাখি, একটা ম্যাথ পারছি না, ও ডায়েরিতে লেখা আছে, পেজ উল্টাচ্ছি, সেরকম না। ঘরটাকে পুরো সাজিয়ে দিতে হবে, ক্যালেন্ডারে জীবনবিজ্ঞানের পোস্টার, ভূগোলের পোস্টার, মোশলের আধুনিক পিরিয়ডিক টেবিল, এই টাইপের যত কিছু আছে পোস্টারে লিখে লিখে, যেগুলো মনে থাকে না সেগুলো সব লিখে ঘরটাকে পুরো সাজিয়ে দিতে হবে। তারপরে বসতে হবে। তবে একা একা পড়তে পারবে না অতক্ষণ। ওই জন্য যদি গ্রুপ স্টাডি যদি 2-3 জন মিলে করতে পারো, সেই রুমে, যে রুমটা তোমাদের সাজানো, তাহলে তোমরা তাড়াতাড়ি ডেভেলপ হবে। আর অঙ্ক শিখতে গেলে বা সায়েন্স গ্রুপ নিজেকে ডেভেলপ করতে গেলে, অনেকে দেখো মাধ্যমিক পর্যন্ত কোনো রকমে পড়ে, এইচএস পাস করে, বিএ পাস করে, তারপরে কম্পিটিশনের জন্য লেগে পড়ে। আরে ভাই, কম্পিটিশনের যে ম্যাথগুলো সেগুলো তো তুমি গোড়া থেকে ভালো করে শিখে যাওনি। তুমি তো 6 থেকে 10 পর্যন্তই ভালো করে শেখোনি, সেই জায়গাটা ফাঁকি মেরেছো, কোনো রকমে পাস করেছো ম্যাথে। তুমি ওখানে গিয়ে কম্পিটিশনের অঙ্ক শুরু করছো, তাহলে তোমার কি বেস তো নিজে গোড়া থেকে তোমার বেস নাই। সেই বেসটাকে তোমাকে লেভেলে আনতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, যদিও তুমি কম্পিটিশনের জন্য এখন খাটো, তোমাকে 6 থেকে 10 পর্যন্ত, আমি মনে করব 6 থেকে 10 পর্যন্ত মোটামুটি কম বেশি তোমাকে কভার করতে হবে। দিনে একবার হোক, 1, 2, 3, 4টে করে, যাই হোক, তোমাকে কভার করতে হবে। অঙ্কের দিক থেকে, সায়েন্সের দিক থেকে তোমাকে এইভাবে কভার করতে হবে। সায়েন্সে বিশেষ করে যদি তুমি ডেভেলপ হতে যাও, মাধ্যমিকের আগে তো আমাদের 9, 10 একসাথে ছিল, পরীক্ষা হতো। এখন তো 9, 10 আলাদা আলাদা। তবে তুমি যদি সায়েন্সে ডেভেলপ হতে চাও, তাহলে এইচএসের যে পুরনো সিলেবাস, ফিজিক্স কেমিস্ট্রির পুরনো সিলেবাস, জীবনবিজ্ঞান পুরনো সিলেবাস, সেই সিলেবাসের বইগুলো তোমাকে নিতে হবে। তোমাকে পড়তে হবে। আর অঙ্ক বই এখন দেখো কম্পিটিশনের অনেক বই আছে, সুবীর দাসের যেরকম, ওইটা হাই লেভেলের, ডব্লিউবিসিএস, সিজিএলের অঙ্ক। যারা একটু কম বোঝে, তারা কিন্তু ওই জায়গাটা 2-4টা পারবে, তারপরে আর পারবে না। তো তোমাকে শিখতে গেলে, দেখো আমি যেটা পড়াশোনা করেছিলাম সম্পূর্ণ হিন্দি বই। আমরা কিন্তু তখন লুসেন্টের ম্যাথ, লুসেন্টের জিআই, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, স্পিডির ম্যাথ, আরিয়ান্তের ম্যাথ, আগরওয়ালের ম্যাথ, সুমিত্রার ম্যাথ, আমার কাছে না হলো হিন্দি ভার্সনের 5-6টা 7টা ম্যাথের বই পড়ি বা না পড়ি, কিন্তু আমি বই কেনার খুব শৌখিন। আমার বই ভালো লাগলে কিনে নিই। এখন মোটামুটি তোমাদের জন্য সুবীর দাসের বই, আগরওয়ালের দুটো সেট, ম্যাথের বই, এই বইগুলো আমাকে কিনতে হচ্ছে। ঠিক আছে, তোমাকে ম্যাথ শিখতে গেলে
যে যে ম্যাথের বইটা একটা ম্যাথ দেওয়া আছে, তারপরে আরও 3টে ম্যাথ সেম ম্যাথ, একটা ম্যাথ করতে পারলে না, ওই ম্যাথটা কোনো রকমে করলে তো পরে দেখবে যে 3টে ম্যাথ সেম ম্যাথ, তাহলে তুমি 3টে পারবে, পরের 3টে। তো এইভাবে হতে হবে ম্যাথের বই, তাহলে কি তুমি তাড়াতাড়ি ডেভেলপ হবে। আর এখনকার কিছু কিছু ম্যাথের বই যেরকম একটা ম্যাথ এক টাইপের করলাম, পরেরটা দেখি আলাদা, তারপরেরটা আলাদা, 40টা ম্যাথ থাকলে 40টা ম্যাথই 40 রকমের, তুমি কি করে শিখবে ম্যাথ? তুমি যদি দুর্বল হও ম্যাথে, তুমি তো শিখতে পারবে না। তো এই টাইপের বইগুলো নিতে হবে। কেউ যদি হিন্দি বোঝে, আমি মনে করব হিন্দিতে, আমি যতটুকু জানি হিন্দি বই থেকেই পড়া আমার, ঠিক আছে, যতটুকু জানি হিন্দি বই থেকে পড়া। তুমি যদি কেউ হিন্দি বই পড়তে পারে, তাহলে অবশ্যই এই টাইপের বইগুলো নিয়ে নিক, তাহলে সে ভালো কভার করতে পারবে এবং ভালো জ্ঞান অর্জন করতে পারবে, ঠিক আছে। আর কেউ যদি ভাবে না বাংলা বই থেকে আমি অনেক জ্ঞান অর্জন করে নেবো, তবে একটা বই থেকে কিন্তু অতটা জ্ঞান অর্জন করা যায় না, কারণ এক রাইটার একরকম লিখছে, আরেক রাইটার আরেক রকম লিখছে, এক রাইটার এই ম্যাথটা এইভাবে করছে, আরেক রাইটার ওই ম্যাথটা ওইভাবে করছে। তো একই ম্যাথ 3-4 রাইটার 3 রকমের করছে, তোমার মধ্যে কোনটা ভালো লাগবে সেটা হয়তো তোমার মাথায় ঢুকে গেল, ঠিক আছে, মাথায় ঢুকে গেল, তুমি ওটাকে নিয়ে নিলে, হজম করে নিলে। আর তোমার যে বইটা, সেই বইটা তুমি ওই ম্যাথটা ভালো বুঝতে পারছো না কীভাবে দিয়েছে, কিন্তু ওই ম্যাথটা দেখা গেলো অন্য বইয়ে সুন্দর করে সহজ সরলভাবে দিয়েছে, তুমি ওটা ধরে নিলে, এটাই হলো মানে সবথেকে লাভ। একটা বই হয় না কিন্তু। তো পড়াশোনা যদি মনে না থাকে, 1 নাম্বার ঘরকে সাজাবে, 2 নাম্বার এই বইগুলো প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমার কাজ হচ্ছে 1 পাতা করে পড়া, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, জীবনবিজ্ঞান, ইতিহাস, সংবিধান, যত কিছু আছে প্রত্যেকটা 1 পাতা করে পড়া এবং একটা করে কাগজ দিয়ে রাখা, যে আমি কালকে এই পর্যন্ত পড়েছি, আজকে এইটুকু পড়বো। 1 পাতা না হোক, অর্ধেক পড়ো। ইতিহাসে পড়তে গেলে গৌতম বুদ্ধটুকু পড়ো, পড়ে রেখে দাও, পরের দিন মহাবীর পড়ো, রেখে দাও, গুরু নানক পড়ো, রেখে দাও, বাবরের সম্পর্কে যতটুকু দেওয়া আছে ওইটুকুই পড়ো, রেখে দাও কাগজ। তো তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এই চ্যাপ্টারগুলো পড়ো একটু একটু করে, আর কাগজ দিয়ে রাখো। তোমার এটা পড়তেই দেখবে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে এই চ্যাপ্টারগুলো পড়তে। তারপরে তুমি ফ্রেশ হও, কিছুক্ষণ রিল্যাক্স করো, তারপরে তুমি আবার অঙ্ক নিয়ে বসো। তো এইভাবে তোমাকে রুটিন করতে হবে, যে সে আমি এটা বললাম, জিআই যেরকম, জিআই হাত দেওয়া যাবে না, জিআই হাত দিতে হবে শেষে, প্রথমে রিজনিং হাত দেওয়া যাবে না, নাহলে পাগল হয়ে যাবে, চুল সব দাঁড়িয়ে যাবে, তো মাথা গরম করা যাবে না। তো প্রথমে পড়ে এগুলোকে কভার করতে হবে, পড়ে রেখে তারপরে একটু রিল্যাক্স করে তারপরে ম্যাথে যেতে হবে। তো এইভাবে একটা মানে শিডিউল তৈরি করতে হবে পড়ার, প্রত্যেক দিনের রুটিন ওটাই, উঠে আমি এইটুকু পড়বো আগে, তারপরে ম্যাথ ধরবো, এখন এটা ধরলাম, তখন ওটা ধরলাম না। প্রত্যেক দিন শিডিউল তৈরি করে এইভাবে পড়তে পড়তে তুমি দেখবে যখন 6 মাস 1 বছর বই শেষ হবে আবার রিপিট করবে, বই শেষ হবে আবার রিপিট করবে, এইভাবে রিপিট করতে থাকবে। জিকে পড়ছো, কোশ্চেন অ্যান্সার এই টাইপের জিকে বই আছে, কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ 1 পাতা পড়ো, কাগজ দিয়ে রাখো, 1 পাতা পড়ে ছেড়ে দাও, কাগজ দিয়ে রাখো, পরের দিন নেক্সট পেজ পড়ো। এইভাবে তোমাকে রুটিন করে নিতে হবে ডেলি, আগে এই পড়াগুলো কভার করতে হবে, তারপরে তোমাকে যেতে হবে প্রতিদিন এটা। আর যেটা মনে থাকবে না সেটা কি করবে, কাগজে লিখে পকেটে ভরে রাখবে, কোথাও গেলে ওখানে একটু দেখে নিলে, আবার পকেটে ভাঁজ করে রেখে দিলে ফোল্ড করে। তো মনে না থাকলে ওইগুলো ওইভাবে রাখবে, দরকার হলে আজকাল মোবাইল ফোন আছে, রেকর্ডিং করে নাও, কানে গানের বদলে ওটা শোনো, আমি রেকর্ড করেছি 20টা কোশ্চেন 20টা সাল, আমার মনে থাকে না এই সালগুলো, আমি হেডফোন ঢুকিয়ে শুনছি আর যাচ্ছি, তাই না। তবে রাস্তাঘাটে চলতে গেলে হেডফোন লাগিয়ে চলবে না কখনো, হ্যাঁ, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। যেখানে তোমার দাঁড়িয়ে থাকার কাজ, দেখা হলো কোথাও দাঁড়িয়ে গেছো, অফিসে কাজ আছে, আমার একটু সময় লাগবে, দাঁড়াতে হচ্ছে, সেখানে তুমি বসে বসে শুনতে পারো বা কাগজে লিখে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এইভাবে মনে রাখার, এইভাবে তুমি একটা শিডিউল তৈরি করো, আর গ্রুপ তৈরি করার চেষ্টা করো, সবাই মিলে গ্রুপে বসে পড়াশোনা করবো, তাহলে তুমি 15 ঘন্টা 16 ঘন্টা পড়তে পারবে। তাছাড়া বেশি তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম দিন ভরে 24 ঘন্টায়, বাকি টাইম কী করবে, আলতু ফালতু মোবাইল টেপাটেপি সেই হাবিজাবি করবে, ঠিক আছে। তো পড়াশোনা করতে গেলে অনেক বই কিনতে হবে, কাঞ্জুসি করা যাবে না। এই টাইপের বই আমি বললাম, হিন্দি বই যদি কেউ পড়তে পারে তাহলে এই বইগুলো কিনে নিক, সেখানে দেখবো অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। হিন্দি বই অসুবিধা নেই, হিন্দি বইতে যে ম্যাথ তো ম্যাথ, সে বাংলা হোক আর হিন্দি হোক, তাই না। কেউ হিন্দি না বুঝতে পারলে বাংলা বই নেবে। বাংলা বই কোন বই আমি তো এখনও দেখলাম না যে কোন বই একটা ম্যাথ একরকম, পরেরটা সেই একই রকম, তারপরটা একই রকম, এরকম ম্যাথ আমি কই পাচ্ছি। যে কম বোঝে তার জন্য এই ম্যাথ দরকার, একটা ম্যাথ করলেও এক টাইপের, পরেরটা সেম টাইপের, তাহলে সে করতে পারবে সেটা, তারপরেরটাও সেম টাইপের। তাহলে একটা ম্যাথ যদি 3টে ম্যাথ যদি একই টাইপের হয়, তো তোমার কী হবে, ওখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই টাইপের ম্যাথের বই দরকার,
তাই না? আর এখন একটা ম্যাথ করলাম, পরেরটা আলাদা, তারপরেরটা আলাদা, তারপরেরটা আলাদা, 40টা ম্যাথ 40 রকমের, কী করে বুঝবে ওটা কার জন্য? ওটা যার বেস তৈরি হয়ে গেছে অলরেডি, তার জন্য ওটা। তো অনেক লাইফে অনেক কষ্ট করেছি, অনেক বাইরে ঘুরে ঘুরে করে লাস্টে ঘুরে ফিরে আমি তো ইরেগুলার, আমি তো রেগুলার নাই। তো তোমরা তো রেগুলার, তোমরা পড়াশোনা ব্রেক নেই মাঝখানে, আমার কিন্তু ব্রেক, লাইফে অনেক ব্রেক। এই ঘুরে ফিরে লাস্টে জল ঘোলাটোলা করে আবার ঘুরে এসে না, জলকে ঠান্ডা হতে শান্ত হতে দিই, জল পরিষ্কার হোক। লাইফের যে চক্র সেটাকে উল্টো দিকে ঘুরছিল, সেটাকে আবার সোজা দিকে ঘুরিয়ে দিয়েছি আমি। তো মানুষ চেষ্টা করলে অনেক কিছু হয়, তুমিও পারবে। চেষ্টা করো, পড়াশোনা করো ঠিকঠাক, পড়াশোনার ঘরটাকে এইভাবে তৈরি করতে হবে। আর না পারলে ওগুলো লিখে রাখতে হবে পকেটে, মোবাইলে হেডফোনে রেকর্ড করে নাও, চলতে থাকো, শুনতে থাকো। পত্রিকা থাকলে পকেটে ভরে নাও, গুজে নাও, কোথাও বসে গেলে যেখানে তোমার কাজ আছে কিন্তু তোমার কাজটা একটু পরে হবে, সেই জায়গাটা তুমি বের করে দেখতে থাকো, তাই না? তো আমার মনে থাকতো না, তো আমি যেখানে সেখানে গুজে রাখতাম, আমি ওইগুলো না বাথরুমে গুজে রাখতাম, ওখানে গিয়ে বাথরুমে গুজে রাখতাম, যেগুলো মনে থাকে না দেখে নিলাম 5 মিনিট 10 মিনিট। খেলা দেখতে গেছি মাঠে, পকেটে আছে, ছক্কা 4 মেরেছে, টিফিন হচ্ছে, মানে ব্রেক দিয়েছে জলখাবার, দেখে নিলাম। রেশনের দোকানে দাঁড়িয়েছি, দেখে নিলাম। রেশন বলতে আমাদের লোকাল ভাষায় কী বলে, যে রেশন চাল ডাল কেরোসিন তেল দেয়, সেখানে লাইনে দাঁড়িয়েছি, বলে দাদা আমি একটু দাঁড়াচ্ছি বাইরে, এখানেই আছি, ওখানে দেখছি, আমার টাইম আসলো তখন চলে গেলাম। সময়টাকে ইউজ করতে হবে, যে করে হোক সময়টাকে ইউজ করে নিতে হবে। আর ঘরটাকে, পরিবেশটাকে এইভাবে বানাতে হবে। কোনো কান্দুসি করা যাবে না। কেনার বিষয়ে কিনে নাও সব কিছু, তারপরে গ্রুপ করো, 3-4 জন মিলে আলোচনা করো, ডিসকাস করো, দেখবে ভুল ভ্রান্তি অনেক শুধরে যাবে সব। আর পড়ার সময় অনেক বেড়ে যাবে। 2 ঘন্টার জায়গায় তুমি তখন 7 ঘন্টা বই পড়বে, কোনো কিছু মনে হবে না। এন্টারটেনমেন্ট হবে, ওখানেই কথা হবে, আলোচনা হবে, হাসি ঠাট্টাও হবে। 5 মিনিটের ব্রেক, 10 মিনিটের ব্রেক নিলাম, আমাদের মধ্যে ব্রেক নিই। তো এইভাবে পড়াশোনাটাকে আগাবে। আমার লাইফে অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিছুই করতে পারিনি, শেষে লাস্টে এসে এখানে ITI করে পড়াশোনা চালু। তারপরে চাকরি লাইফে 4টা চাকরি পেয়েছি, রেলের চাকরি। 2টো চাকরিতে পাশ করেছিলাম, যাইনি। একটা RPF খড়গপুরে, একটা RPF গোরখপুরে, ঠিক আছে। RPF 2টো পাশ করেছিলাম, কিন্তু আমি দৌড়াতে যাইনি তখন, কারণ আমার মালদা ডিভিশনে রেলের গ্রুপ ডি হয়ে গেছিলো কাছাকাছি ভেবে আমি ওগুলোতে যাইনি। তো 2টো গ্রুপ ডি হয়েছিল, 2টো ড্রাইভার। বর্তমানে ড্রাইভারের পোস্টেই আছি মালদাতেই। তো 2টো গ্রুপ ডি বলতে একটা জয়েন করেছিলাম কোকরাঝারে, ফকিরাগ্রাম, নিউ বঙ্গাইগার, ওখানে 1 মাস করেছি গ্রুপ ডি রেলে। তারপরে ছেড়ে দিয়ে রেলের ড্রাইভারে জয়েন করেছি, যেটা শিলিগুড়ি বোর্ড থেকে। 2 বছর পরে কলকাতা বোর্ড থেকে দেয়, কিন্তু 2 বছরে আমি এদিকে সিনিয়র হয়ে যাই, ওই জন্য আমি আর যাইনি, ঠিক আছে। আর আরেকটা গ্রুপ ডি যেটা ফার্স্ট আমার, সেটা হচ্ছে মালদা ডিভিশনে। তবে 5 বছর পর আমাকে জয়েন লেটার দেয়, কারণ কেস করে দিয়েছিল, কেস করাতে 5 বছর হ্যাং হয়ে গেছিলো ওটা। আর 2টো RPF পাস করেছিলাম। প্রথম পাস করেছিলাম কলকাতা পুলিশে, হয়নি, ভাইবার পরে বাদ যাই। তো পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়, তবে বর্তমানে ভ্যাকেন্সি কম, সেই জন্য আদা জল খেয়ে নেমে পড়তে হবে, ঠিক আছে। এতক্ষণ আমি কিভাবে পড়াশোনা করেছি, কোন কোন বইগুলো পড়েছি, আমার কাছে প্রচুর বই আছে। বইয়ের মানে মানে বলতে পারবো না কতগুলো বই আছে। যেটা ভালো লাগে সেটা কিনে নিই। তবে এতক্ষণ যা বললাম আশা করি উৎসাহিত হবে, কারণ আমি লাইফে যেভাবে পড়াশোনা করেছি, যেখানে ছিলাম, কোথায় এসেছি আবার, এগুলো একটা উদাহরণ, জলজান্ত উদাহরণ। অনেক কষ্ট করেছি লাইফে, ঘুরেছি অনেক জায়গায়, কিছুই হয়নি, ঘুরে ফিরে আবার এসে পড়াশোনা চালু করেছি, ঠিক আছে। তোমরা রেগুলার ছেলে, তোমরা প্র্যাকটিস করছো, তোমাদের মাইন্ড এখন খালি, যা দিবে তাই নিয়ে নেবে লোড। তো যাই হোক, একটু ম্যাথও শুরু করি, শুধু স্পিচ দিলে হবে না, ম্যাথটাও শুরু করি। দেখো এই ম্যাথটা মুখে মুখে করো। 1 + 1/2 × 1 + 1/3 × 1 + 1/4 ... ..... 1 + 1/88। এই ম্যাথটা মুখে মুখে হবে, কলম টাচ করার দরকার নেই। তবে কি ম্যাথ শিখতে গেলে চালাক হতে হবে, শুধু ম্যাথের ভাষা দেখলে হবে না, ম্যাথটা কী বলেছে সেটুকুও দেখবো, কী করে চালাকি করা যায় সেটাও, হয়তো চালাকি লুকোনো আছে ওর ভিতরে কোনো কিছু। তো প্রথমটা কি, 1 + 1/2 মানে 3/2, কত, 2 × 2 3/2। প্রথমটা 3/2 আসবে, গুণ তারপরেরটা আসবে 4/3। তাহলে দেখো উপরেরটা কাটছে এই জায়গাটা। এর আগে আমরা অঙ্ক করেছিলাম, উপরেরটা থেকে যাচ্ছিল, নিচেরটা কাটছিল, কিন্তু এখানে দেখো উপরেরটাই কেটে গেল, তাহলে নিচে আমার থাকলো 2। তো নিচে যদি 2 থাকে,
নিচে যদি 2 থাকে তাহলে নিচে 2 থাকছে, তাহলে নিচে 2 থাকবে, উপরে থাকবে কত 89, তাই না? নিচে তো আর 88 থাকবে না, 89 থাকবে। তাহলে 89কে 2 দিয়ে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 44.5। উত্তর কত আসবে? 44.5। কারণ নিচে 2 থাকছে, তাহলে নিচে 2টাকে নিচে রাখো, আর উপরে 88, এই যে একটা ছিল যে 1 + 1/88, তাহলে এটা যোগ করে উপরে কত থাকছে 89, তাহলে উপরে তুমি 89 রাখো, নিচে 2 রাখো। 88 তো উপরে রাখতে পারবো না, 88 তো নিচে, যদি এটা থাকতো তাহলে 88 নিচে নিতাম, কিন্তু এখানে যেহেতু 2 নিচে থেকে যাচ্ছে, তাহলে এখানে যোগ করে 89/2 এইটুকু কাটাকাটি করলে কত পাচ্ছি আমি? 44.5। এই একটা অঙ্ক দেখো 26 নম্বর, এটা কিন্তু কলম টাচ করার দরকার নেই, একদমই দরকার নেই। দেখো এ আর বির আয়ের অনুপাত 3:4 আর খরচের অনুপাত 2:3। তাহলে আয় করে 3 টাকা, খরচ করে 2 টাকা, 1 টাকা সেভ। বিও দেখো আয় করে 4 টাকা, 3 টাকা খরচ, সেভ করে 1 টাকা, তার মানে সবারই 1 অনুপাত সেভ। আর বলেছে প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, তাহলে ওই 1 ইউনিট সমান 200 টাকা। তাহলে এ আর বির আয় কত? তাহলে ওই 200 একবার 3-এর সাথে গুণ 600, আর 200 একবার 4-এর সাথে গুণ 800, তাহলে একজন 600 আর 800 টাকা, তাই না? এ নম্বর উত্তর। দেখো আয় করে, খরচ করে, কয় টাকা সঞ্চয়? 1 টাকা, এরও 1 টাকা, তারপর বলে দিয়েছে আবার যে 200 টাকা সঞ্চয়, তার মানে এই 1 ইউনিট সমান 200। তাহলে আয় কত? এই 3-এর সাথে গুণ করো 200, একটা 600, আর 4-এর সাথে 200 গুণ করলে একটা 800, তাহলে একজনের 600 টাকা, একজনের 800 টাকা। এবার একটা 28 নম্বর ম্যাথটা দেখো, এটা একটা ট্রিক্স আছে। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে? তো আমরা কি করব? দেখো সিংহ এক্স, ওয়াই হচ্ছে টিয়া পাখি, এদের মাথা কত? 100। আমরা করতাম এক সময় এইভাবে, আর একটা সিংহর 4টা পা প্লাস টিয়ার 2টো পা ইকুয়াল টু 290, আমরা এইভাবে করতাম যোগ, তাই না? কিন্তু এখন আমি করব না। দেখো যদি 4 পায়ের সংখ্যা বের করতে বলে, 4 পা, এখানে কি বলেছে? এখানে বলেছে টিয়া পাখি, আচ্ছা তাহলে 2 পা, তাহলে 4 পায়েরটা লিখে নাও। 4 পায়েরটা লিখতে হবে 2h - l/2। এইচ মানে মাথা, আর এটা লেগ, ঠিক আছে? 2h মাইনাস বা l - 2h দিতে পারো, l মাইনাস বড়টা যেহেতু, তাহলে l - 2h/2, l - 2h/2, l - 2h/2, এটা হচ্ছে 4 পা। টোটাল আমার মিলে কত? 100টা মাথা, তার মানে টিয়া পাখি আর সিংহ 100টা, এটা হচ্ছে 4 পায়ের সংখ্যা। এবার যদি 2 পা বলে, 2 পায়ের সংখ্যা, এবার 2 পায়ের কথাই বলেছে টিয়া পাখি, তাহলে আমি কি লিখব? আমি লিখব এখানে 4l - h/2, ঠিক আছে? এখানে l মানে 100, 400 মাইনাস l কত, h কত 290/2, এখানে থাকবে কত 110, এটা বেরোবে 2 পা। 4 × l মানে 4l - h, আর এই জায়গাটা l - 2h, এটা দেখো 4 পা, মানে সিংহর কত বেরোবে? l কত 100, সরি l হচ্ছে 290 মাইনাস 2h মানে 200, h এর মান কত 100 না, h এর মান 100, l এর মান 290/2, এখানে থাকবে কত 90/2। 45টা হচ্ছে সিংহ, 45টা সিংহ, আর এই জায়গাটা থাকবে 110/2, 55টা টিয়া পাখি। সূত্র এটা মনে রাখতে হবে, 4 পা যদি বের করতে পারে তাহলে l - 2h/2, 2 পা বের করতে বলে 4l - h/2, এই দুটো সূত্র। তাহলে এখানে বের করতে বলেছে আমাকে এটা। এবার দেখো বয়সের অঙ্ক পারবে। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি
55 বছর, এ আর বি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। তো 10 বছর আগে ছিল 4:3, তাহলে 55 বছর থেকে এটা তো বর্তমান, আর 10 বছর আগে এটা, তাহলে দুইজনের 10 10 করে 20 বছর কমাবে এর থেকে। 20 বছর কমালে থাকবে কত? 35 বছর। 10 10 পাস্টে যাচ্ছি উল্টো দিকে, 20 বছর কমাবো, তাহলে থাকবে কত? 35। সেটা 10 বছর আগেকার, সেই অনুপাতটা এটা। তাহলে এর ইউনিট কত? 7। 7 ইউনিট সমান সমান কত? 35। তাহলে 1 সমান সমান 5। তাহলে এবার তুমি, এটা হচ্ছে 10 বছর আগেকার, তাহলে 4 5 20। এ ও বি এর লাস্টে কি বলেছে? এ এবং বি এর বর্তমান বয়স কত? তাহলে একটা হচ্ছে 4 5 20, কিন্তু এটা 10 বছর আগেকার। 10 বছর যোগ করো, তাহলে এ হবে 30, আর একটা 3 5 15, আর 10 বছর যোগ করো 25। তাহলে একটা হবে 30 আর একটা হবে 25। তো ওই ডি নম্বরে দেখো 25 আর 30 দিয়েছে। এবার 83 আর 84 দেখো। 83 অঙ্কটা, এ বি দুজনে মিলে করে 15 দিনে, আর এ সেই কাজটি করে 18 দিনে। তাহলে বি করবে কত দিনে? মুখে মুখে করো। 18 × 15/3, কারণ ডিফারেন্স 3। 3 5 15, 5 18 90। কত দিন? 90 দিন। তাহলে 18 × 15, আর ডিফারেন্স কত? 3 না এদের মধ্যে? 3 5 15, 5 18 90। শিখিয়েছিলাম এ × বি বাই এ মাইনাস বি, এই ফর্মুলায় যাবে। 84 দেখো, এ 1800 টাকা নেই কিছুদিনের জন্য, এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কত দিন ব্যবসায় নিয়ে সমান বলেছে। তাহলে এ হচ্ছে 1800 টাকা কিছুদিন, ধরি x দিন, আর এ হচ্ছে 9 কত টাকা? 1000 টাকা 9 মাসের জন্য। তাহলে কত মাস খাটিয়েছিল? এইটুকু করতে হবে। দুটো দুটো শূন্য কাটো, 9 দোকানে 18, 5 দোকানে 10। 5 মাসের জন্য খাটিয়েছিল। এক্স এর মান কত? 5 পেলাম। তাহলে এ কত দিনের জন্য খাটিয়েছিল? 5 মাস। একটা 29 নম্বর অঙ্কটা দেখো, আর 30 নম্বর। দুটি সংখ্যার যোগফল 1400। আমরা কি করব? আগে কি করতাম? দুটি সংখ্যার যোগফল 1400। বড় সংখ্যাটিকে 20% হ্রাস এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত? আমরা কি করব এই অঙ্কটা? জাস্ট প্রথমটা হ্রাস বলেছে, পরেরটা বৃদ্ধি বলেছে, তুমি এটাকে উল্টে দাও। সমান বলেছে যেহেতু, এর আগে একটা ক্লাস আমি করেছিলাম, উল্টে দাও। অনুপাতকে উল্টে দিবে পরে। 4 দোকানে 8, 3 4 12, উল্টে দাও। 3:2। তো ছোট সংখ্যাটা এটা, তাহলে 2 বাই যোগফল কত? 5 × 1400। 5 × 1400। তাহলে 5 দোকানে 10, 5 8 40, 28 দোকানে 56। এত টাকা না, এত টাকা বলতে এত ছোট সংখ্যা এত 560। 30 নম্বরের ম্যাথটা দেখো। এই টাইপের ম্যাথ অনেকে কি করবে বুঝে উঠতে পারে না। অনেক আছে গুণ করে দেয়, গুণ করে জটিল বড় একটা আকার হয়ে যায়। তাহলে আমি কি করব? অঙ্কটা এই হচ্ছে অঙ্কটা। অনেকে পারবে, অনেকে কিন্তু পারে না। এখনও অনেকে পারে না। এই অঙ্ক পরীক্ষার হলে বরাবর আসে। এখানে দেখো, এখানে যদি আমি 1000 নিই -1 করি, তাহলে তো আমি এটা পাচ্ছি। এটা পাচ্ছি না? 1 - 1 করলে এটা এর সাথে গুণ, তাহলে এর সাথে গুণ করো। আর এটা কি হয়? যোগ হয়। এটাকে যোগ করো বাই 99 × 99। এটা কেটে দিলাম। এবার এইটুকু পড়ে থাকলো, তাই না? এইটুকু পড়ে থাকলো, এইটুকু পড়ে থাকলো। তো এটা একটা গুণ করো, তাই না? -99 + 98, এইটুকু থাকলো, এইটুকু হলো। ও সরি, এখানে আরেকটা শূন্য হবে, 3টে শূন্য মাইনাস, এইটুকু হলো। এবার আমি এখানে -1, এখানে 98, তাহলে এখানে যদি বাদ দিই শুধু একটা -1 থাকবে। এইটুকুর মধ্যে দেখো -99 + 98, যেহেতু এটা বড় তাহলে -1 বেশি থাকছে এখান থেকে বিয়োগ করলে, তাই না? -1 বেশি থাকছে, তাই শুধু -1 করে দাও। এখান থেকে কি করব? 99000 -1, তাহলে 98989 এ নম্বর অ্যান্সার। এবার একটা 19 নম্বর ম্যাথ দেখো। একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চা এর সঙ্গে 250 টাকা কেজি দরের অসম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে।
অনেকে পারে না, তোমরা পারো জানি আমি, তো অনেকে পারে না। তো যারা পারে না তাদের জন্য দেখো, যারা না পারে তাদের জন্য, যারা পারে তারাও দেখবে, ঠিক আছে? তো তুই 324 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে আমাকে আগে ক্রয় মূল্যটা বের করতে হবে ইন্টু 324। এখান থেকে ক্রয় মূল্যটা বের করলে আমি পেয়ে যাবো 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 6 30, 4 6 24, তাহলে 4 5 20, 2 5 25 27, 270 টাকা। এবার তুমি এলিগেশন করো, 320 আর হচ্ছে 250, 270 এলিগেশন করে দাও। 270 হলে কত হবে? 0, 7 হলে 12 হবে, 5 হলে এদিকে হচ্ছে 50 আর এদিকে হচ্ছে 20, তাই না? 2:5 উত্তর। 9 নম্বর অঙ্কটা দেখো, এটা কলম টাচ করবে না। কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? 3 গুণ বলেছে, 2 গুণ করে দাও। তাহলে 20 = 2 গুণ, মানে 20/100 = 2, তাই না? 5 20 একটা 5 10, 10 বছর। কি লিখবো? 20/100, 3 গুণ বলেছে, তুমি 2 গুণ করে দিলাম, বাস কেটে দাও সব। 10 থাকলো পরে, বছর গুণন হবে, 10 বছর, 10 বছর। এবার একটা 5 নম্বর ম্যাথ দেখো, 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিটি বালক 3.60 টাকা ও প্রতিটি বালিকা 2.40 টাকা পেল। বালিকার সংখ্যা কত? এই টাইপের অঙ্ক আমরা কি করবো? 1 নম্বরে 100 জন বালক বালিকা ধরে নিই, x জন ছাত্র, একজন বালক, সে পায় 3.60 টাকা যোগ 100 থেকে -x, তাহলে থেকে গেল বালিকা, সে পায় কত? 2.40 = কত টাকা? 312 টাকা। এই একটা ফর্মুলা, এটাই তুমি করতে পারবে। কিন্তু যদি একটু আলাদাভাবে করি তাহলে কি করব? আলাদাভাবে করলে 3.60 আর হচ্ছে 2.40, আর এখানে লিখব 312, যে সেটাকে 3.12 লিখব। এলিগেশন করো, এদিক থেকে তুমি কত পাবে? এদিক থেকে তুমি পাবে 312, 240, এদিক থেকে পাবে 72, এদিক থেকে পাবে 0.72, এদিক থেকে পাবে 0.48। দশমিক উঠাও, দেখো 6 6 8 নং 72, 6 8 48, 3:2। তার মানে এই 3:2 এটাই 100 জন। টোটাল কত জন? 100 জন। এই 3:2 100 জন। তো বলেছে বালিকার সংখ্যা কত? তাহলে এটা বালিকা, এটা বালক, এটা বালিকা, তাহলে এটা বালক, এটা বালিকা, তাহলে 2 অনুপাতিক যোগফল কত? 5। কতজন? 100 জনের মধ্যে, তাহলে বের করব আমি 40 জন। এই একটা ম্যাথ দেখো, এটাই শেষ ম্যাথ। দেখো, নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগতো? কলম টাচ করা যাবে না। এটা হচ্ছে 50 মিনিট, কারণ 5/6 - 5 × 10। সূত্রটা মনে রাখবে যে 5/6 গেছে না, এটাই লিখবে, আর মাইনাস কি করবে? -5, এই যে উপরে যেটা থাকবে, ইন্টু 10 মিনিট দেরি, বাস এইভাবে অঙ্ক। যদি থাকতো 2/3, 10 মিনিট দেরি করতো, তাহলে -2 × 10 এটা লিখতাম। যদি লিখতো 4/5 20 মিনিট দেরি করে, তাহলে লিখতাম 20 মিনিট, আর এই -4, এই যে উপরে যে মাইনাস, ওটাই মাইনাস হচ্ছে। দেখো, আমাকে এই টাইপের অঙ্ক রেশিও বের করার কোনো দরকার নেই। অনেক জায়গায় তো রেশিও বের করে, আমিও দেখিয়েছিলাম একবার, কিন্তু পরে আমি এই শর্টকাটটা তো দেখলাম যে ওটার থেকে এটাই ভালো, যে 6:5, ওকে উল্টে দিব 5:6, তারপরে গুণ কর। কি দরকার? কোনো কিছু দরকার নেই, এটা তো করারই দরকার নেই, মুখে মুখে হবে। তাহলে অঙ্ক আমার এটা, তাহলে থাকবে কত? উপরে 5, নিচে 1, × 10, কত? 50 মিনিট উত্তর। আজকে এই পর্যন্তই, নেক্সট আবার আসবো। দেখো, পরীক্ষা ক্লাসগুলো অনেকের ট্রিক্সও দিতে হবে, ধারাবাহিকভাবেও আসতে হবে। কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে ধারাবাহিক থেকে আসছি, লীলা রয়ের বই থেকে, সেট থেকে ধারাবাহিকভাবে আসছি। তবে যেটা টেক্সট বই, ফিজিক্স কেমিস্ট্রি, সেগুলো আমি আসবো ধীরে ধীরে ধারাবাহিকভাবে। বই থেকে, যেটা পড়ার বই, সেখানে কিন্তু ধারাবাহিকভাবেই আসতে হবে, কারণ মিডিল থেকে তুলে তো দেওয়া যাবে না। তো শুরু করবো, ওইগুলো সময়ের একটু অভাব হচ্ছে বলে আমি ওই জায়গাটা শুরু করতে পারছি না। তো ধীরে ধীরে একটু ধৈর্য রাখো, ওখান থেকে আমি শুরু করব, সায়েন্স গ্রুপও শুরু করব।
পরপর যেগুলো তোমাদের রাজ্য সরকারের, বিশেষ করে রেলের জন্য পড়াবো না, কারণ রেলের চাকরি 5 বছর 6 বছর পরে একটা, অত হার্ড, ওই যে 5,600 কত ভ্যাকেন্সি, কাকে চাকরি দিবে কাকে দিবে না, এই ব্যাপারগুলো। তো রাজ্য সরকারের প্রতি বছর ছাড়ে ফুড সাপ্লাই, ডব্লিউপি, অনেক চাকরি ছাড়ে, তাই না রাজ্য সরকার। তো রাজ্য সরকারের জন্য কোশ্চেন অত হার্ড হয় না, অত হাই লেভেল যায় না, মোটামুটি তোমাদেরকে তৈরি হতে হবে সেই জন্য, ঠিক আছে। তো তৈরি করে দেবো, আর ক্লাস দেখতে থাকবে, মিস করবে না, স্কিপ করবে না, আর ভালো বেশি বেশি করে শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে লাইফের কিছু একটু হিস্ট্রি বললাম। লাস্ট পর্যন্ত আমি বাইরে চলে যাই দুবাইয়ে, পাসপোর্ট করে 7 মাস থাকি, ওখান থেকেও রিটার্ন হয়ে যাই, রিটার্ন হয়ে এসে আইটিআই শুরু করি। লাইফে অনেক ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, লাইফটাকে দেখেছি, লাইফটা কী। হ্যাঁ, স্ট্রাগল ইন মাই লাইফ, নেলসন ম্যান্ডেলা লিখেছিল যে অ্যাকচুয়ালি লাইফ হচ্ছে স্ট্রাগল, তাই না। তো স্ট্রাগল না করলে হবে না। কেউ যদি ভাবে যে আমি এইভাবে পড়ে চাকরি হবে না, আদা জল খেয়ে ডুবে যেতে হবে, নাকাল হয়ে যেতে হবে, ওই জন্য নাম দিয়েছিলাম নাকাল ঠেক। আমাদের পুরো নাকাল ঠেক, সবাই চাকরি করে ধরে ছাড়ে, এরকম চলছে সবাই। প্রত্যেক বছর আমাদের গ্রুপ থেকে বেরোয় 5টা 6টা, বেরোবেই। কীভাবে বেরোচ্ছে, গ্রুপ করছে, সকালবেলা এসে শুরু করবে, সন্ধ্যাবেলা যাবে, আবার রাত্রে 8টায় আসবে, 12টা 1টা 2টো। এরা তো 12টা 1টা 2টো, আমরা সকাল, কোনো দিন সকাল। এইভাবে পড়াশোনা করেছি 16 ঘন্টা 17 ঘন্টা। ঘুমাতাম কখন, চুল দাড়ি কাটার টাইম নাই, এখনও টাইম নাই। চাকরি পাওয়ার পরে কোনো স্টাইল নাই, উঠলাম ঘুম থেকে, গেঞ্জি পরলাম, মুখ চুখ ধুলাম, ব্রাশ করলাম, গেঞ্জি পরলাম, বাস চলে আসলাম ক্যামেরার সামনে। তো আমি তো পেশাগত না যে পুরো টাই ফাই পরে একদম এইভাবে সেই অনেকে বলে ইউটিউবে দেখি, মানে না জানে কি করে দিল। এটাকেই যদি আমি ডিজিটালে দেখাতাম সেই বলে অ্যাট্রাকশন বেশি হতো, হা করে দেখতো, বাপরে না জানে কি জানে, অনেক কিছু জানে। অনেক কিছু জানি না, শিখছি এখনও, ঠিক আছে। অনেক কিছু জানি না, শিখছি, তোমাদের চেষ্টা করছি শেখানো, ঠিক আছে। আজকে